এটা কোথায় রেখে গেছে রে? আমরা 12 এর মডার্ন ফিজিক্সের প্রায় শেষের পথে। এরপর শুধু সেমিকন্ডাক্টর আর হচ্ছে বাকি আছে ডিজিটাল ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন। ডিজিটাল ইলেকট্রনিক্স হয়তো একদিনে হয়ে যাবে, দুটো ক্লাস যদি পরপর হয়, আদারওয়াইজ লাগবে আর শুধু লাইটটা বাকি থাকে। তারপরে আমাদের রিভাইজ পার্টটা করতে হবে। তো আমরা দুটো পার্টে পড়বো অ্যাটমিক স্ট্রাকচার, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন সেট হয়। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো যে একদম স্টার্টিং যেটা ছিল অ্যাটমিক ফিজিক্সের, যে টমসনস মডেল দিয়ে। একদম ছেলেবেলায় আমরা পড়েছিলাম যে একটা অ্যাটম হচ্ছে এমন একটা স্ট্রাকচার যাকে আর ভাঙা যায় না, সব থেকে ছোট অংশ, তাই তো? কিন্তু পরে আমরা দেখলাম যে একটা অ্যাটমকে ভাঙা যায়, তার মধ্যে নিউক্লিয়াস আছে, তার মধ্যে ইলেকট্রনস আছে, নিউক্লিয়াসকেও ভাঙা যায়। সেটা আমরা নিউক্লিয়ার ফিজিক্স আবার দেখেছি আগের দিন। তো ছোটবেলাকার আইডিয়া আর যত আমাদের ডেভেলপড আর ম্যাচিওর হয়ে আমরা, তখনকার আইডিয়া কখনোই এক থাকে না, অনেক ইম্প্রোভাইজড হয়, অনেক ডেভেলপড ভার্সন পরপর আসতে থাকে। তো যখন আমরা আলাদা করে দেখলাম যে অ্যাটমকে ভাঙা যায় এবং তার মধ্যে নিউক্লিয়াস আবার একটা পার্ট, তার মধ্যে নিউক্লিয়াস আছে, তো আমরা সেপারেটলি নিউক্লিয়ার ফিজিক্স একটা গোটা পড়তে আমাদের 2-3 দিন লেগে গেল, তাই তো? সেখানে আমরা রেডিও অ্যাক্টিভিটিকে আলাদা পার্টে পড়লাম, নিউক্লিয়াসের স্ট্রাকচার, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন আলাদা আলাদা করে আমরা পড়লাম, চেইন রিঅ্যাকশন এটসেট্রা, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এগুলো পড়লাম। আবার অ্যাটমে যখন আমরা আসবো, অ্যাটমের আরো বেশি ইউজ আছে, সেই জন্য আমাদেরকে অ্যাটমটা বেসিক্যালি দুটো পার্টে পড়তে হবে। তো ফার্স্ট অফ অল একদম আমাদের যেখান থেকে মডার্ন ফিজিক্স বলতে যা বোঝায়, যে ফিজিক্সের অ্যাটমিক যে কনসেপ্ট আগে যা ছিল অ্যানসিয়েন্ট এজে, সেটা আলাদা। আর আমরা মডার্ন এজে আসার পর, মানে ধরে নাও তুমি থমসন থেকেই, তখন থেকে আমরা যে এজটাকে ধরি ফিজিক্সের পার্টে, সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স, যেখান থেকে কোয়ান্টাম এটসেট্রা সব আবিষ্কার হয়েছে। তো তখনকার আইডিয়া দিয়ে আমরা পড়বো অ্যাটমিক ফিজিক্স। তো বেসিক্যালি একদম ফার্স্ট যে মডেলটা এসেছিল, অনেকে অনেক দিয়েছিল, তার মধ্যে মোটামুটি অ্যাকসেপ্টেড ছিল টমসনস মডেল। তো টমসনস মডেলসে আমার এই সাইডে দেখা একটা ছবি আছে, পুরো লাল অংশটা অ্যাকর্ডিং টু টমসন, আমার মতে না, টমসনের মতে, যে পুরো লাল অংশটা হচ্ছে পজিটিভ চার্জ, বাকি ইলেকট্রনস গুলোকে এরকম সেই তরমুজের বীজে যেমন গাঁথা থাকে সেরকম গাঁথা আছে। মানে তরমুজের পুরো লাল শাঁস অংশটা হচ্ছে পজিটিভ চার্জ, আর মাঝে 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 এদিক ওদিক করে যে র্যান্ডামলি বীজগুলো সাজানো থাকে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ। এবং এমন ভাবে এমবেডেড থাকে এই নেগেটিভ চার্জগুলো যে ওভারঅল এটা নিউট্রাল হয়ে যায়। তো এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল, এটা এক্সপ্লেন করা গেল, যে লাল অংশ যতটা পজিটিভ, এই ছোট ছোট ছড়ানো অবস্থায় বীজের মতো যে নেগেটিভ চার্জ আছে, টোটাল নেগেটিভ চার্জ ততটা। সো ওভারঅল নেগেটিভ, সো যে কোনো অ্যাটম ওভারঅল নেগেটিভই হয়। তো এর আইডিয়া আমি পেলাম, কিন্তু প্রবলেম তারপরেও আছে, যার জন্য পরের মডেলে আমাকে আসতে হলো। মডেলের সমস্যা কোথায়? ফার্স্ট আমরা তাহলে এটাকে কেন প্লাম পুডিং মডেল বলি? আমরা তরমুজের মতো, এই জন্য প্লাম পুডিং মডেল বলা হয়। যে লাল যে শাঁসের মতো অংশটা, সেখানে একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট থাকে, যেমন দেখি না লাল কোথাও বেশি লাল কম লাল এরকম থাকে না, যখন লাল সুরে পুরোটা লাল। তো একটা স্ফেরিক্যাল রিজিয়নে টোটাল পজিটিভ চার্জ ইউনিফর্মলি স্প্রেড থাকে, এবং তার মধ্যে এমবেডেড থাকে, মানে গাঁথা 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 থাকে নেগেটিভ চার্জ। টোটাল পজিটিভ টোটাল নেগেটিভ জিরো, দ্যাট ইজ অ্যাজ এ হোল একটা অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল। বাট এখানে সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে এইটি, রাদারফোর্ড যখন এলো ফিল্ডে, সবাই তো ভাবছে সমস্ত জিনিস নিয়ে, রাদারফোর্ড যখন এলো তখন টমসন মডেলে সমস্যা হলো। রাদারফোর্ডের আমরা এক্সপেরিমেন্ট জানি সবাই, যেটা সোনার পাতলা পাতের মধ্যে দিয়ে আলফা পার্টিকেলকে ছোটানো হচ্ছিল। হওয়ার ফলে কি পেয়েছিলাম আমরা? যে বেশিরভাগ আলফা পার্টিকেল অ্যাটমকে পেনিট্রেট করে সোজা চলে যাচ্ছিল, খুব কম, মানে 10,000-এ একটা, 20,000-এ একটা আলফা ফিরে আসছিল। তো আলফা হচ্ছে বেসিক্যালি পজিটিভ চার্জ, ফিরে আসবে কেন? আর একটা পজিটিভ চার্জ থাকলে রিপালশন হবে, তবে ফিরে আসবে। তাহলে যদি খুব কম সংখ্যক আলফা ফিরে আসে, তার মানে কি? যে টোটাল পজিটিভ চার্জ আগের মতো যদি এরকম ডিস্ট্রিবিউট থাকতো অত অংশ জুড়ে,
তাহলে তো প্রচুর আলফা ফিরে চলে আসতো। কিন্তু যদি পজিটিভ চার্জ একটা ছোট্ট জায়গায় থাকে, তাহলে শুধুমাত্র ওই জায়গাতেই যতগুলো আলফা যাবে তারা ফিরে আসবে, বাকি পুরো ফাঁকা জায়গার মধ্যে আলফা বেরিয়ে চলে যাবে। তো যখন আমি এক্সপেরিমেন্টটা দেখলাম যে বেশিরভাগ আলফাই পেনিট্রেট করে চলে যাচ্ছে সোনার পাতকে, খুব কম ফিরে আসছে, সমস্যা তখন থেকে শুরু হলো যে এত আলফা গলে গেল কেন। তাহলে তোমার যদি গোটাটা জুড়ে ইউনিফর্মলি পজিটিভ থাকে, তাহলে যে কোনো অ্যাটমের দিকে গেলেই যে ফিরে আসবে আলফা, মানে খুব বরং কম আলফা গলে যাওয়ার স্কোপ ছিল, বেশিরভাগ ফিরে আসার স্কোপ ছিল অ্যাকর্ডিং টু টমসন। কিন্তু যদি এরকম লাল হয়ে আগেরটা যেটা পেয়েছিলাম সেরকম যদি ছড়ানো না থাকে, যে একটা ছোট্ট জায়গায় লাল মতো আছে পজিটিভ চার্জটা, ওই রকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট নেই, কেমন? তাহলে একটা ছোট্ট জায়গায় যদি কনসেন্ট্রেট থাকে, শুধু ছোট্ট জায়গার দিকে যে আলফাটা যাবে সেটাই ফিরবে, বাকি সব গলে যাবে। তো আবার প্র্যাকটিক্যালি তাই দেখি, এটাকে একটা ফিরছে, বাকি সব গলে যাচ্ছে। আর ওর মতে লালটা কি ছিল, এইরকম পুরো এই টমসন মডেল রাদারফোর্ড মডেলের কম্পারিজনটা দেখো, তার মতে পুরো পজিটিভটা হচ্ছে এই কালার, বাদামি কালার যেটা দেওয়া আছে, এর মতো পজিটিভ হচ্ছে ছোট্ট লাল এইটুকুতে, এইরকম ডিস্ট্রিবিউট না, একটা জায়গায় লোকেটেড থাকে। তাহলে একটা জায়গায় লোকেটেড থাকা যদি খুব কম, এখানে যতগুলো আছে 1 2 3 4 5, 5টা পেনিট্রেট করেছে, একটা ফিরেছে মাত্র। তার মানে 6টার মধ্যে একটা আলফা ফিরেছে, বেশিরভাগ আলফা পেনিট্রেট করে চলে গেছে। তার মানে কি দাঁড়ালো, যে ফিরেছে কেন, আর একটা পজিটিভ চার্জ আছে বলে তো। তাহলে একটা ফিরেছে, 5 জন গলে গেছে, মানে কি খুব ছোট জায়গাতে আছে পজিটিভ চার্জটা, তাহলে সেটা এইটা। তো এক্সপেরিমেন্টের সাথে যেহেতু রেজাল্ট মিলছিল না, তখন ওটাকে রিজেক্ট করা হবে। তাহলে টমসন মডেলের রিজেকশনের অরিজিন কে বা থটস কোথা থেকে এলো? আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। সেখান থেকে বুঝলাম যে পজিটিভ চার্জ এরকম ডিস্ট্রিবিউট নেই, একটা ছোট্ট জায়গায় লোকেট, এটা সেই জন্য বাতিল হলো যে হোয়াট ইজ টমসন মডেল অফ অ্যাটম, হোয়াই ওয়াজ ইট রিজেক্টেড, কেন রিজেক্ট করা হলো? যে এর মতে গোটা পজিটিভটা এইভাবে ছড়ানো আছে, নীলগুলো হচ্ছে ইলেকট্রন নেগেটিভ চার্জ, এর মতে আলাদা নেগেটিভ চার্জগুলো কতগুলো অরবিটে আছে বা যেভাবেই ছড়ানো থাক, যে ওর মতোই করেই ছড়ানো থাক, কিন্তু তোমার সাথে একটা জায়গায় একমত নয়। তুমি যে বলছো গোটা রিজিয়ন জুড়ে পজিটিভ চার্জ, এটা কিন্তু নয়, টোটাল অ্যাটমের পজিটিভ চার্জ একটা ছোট্ট জায়গায় কনসেন্ট্রেট থাকে, যেটাকে আমরা পরবর্তীকালে বলি নিউক্লিয়াস, কেমন? তো বেসিক্যালি এই জন্যে আমরা টমসন মডেলকে রিজেক্ট করি। যদি টমসন মডেলকে রিজেক্ট করি, তাহলে প্রশ্ন আসবে যে রাদারফোর্ড এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে যা রেজাল্ট পেল তার বেসিসে মডেল কি হওয়া উচিত। তো রাদারফোর্ড মডেল ছবিতেই যেমন দেখলে যে একটা ছোট্ট জায়গায় নিউক্লিয়াস কনসেন্ট্রেট থাকে, তাকে সেন্টারে রেখে কতগুলো সার্কুলার পাথে ইলেকট্রনস গুলো কুলম্বিয়ান ফোর্সের জন্য, কুলম্বিয়ান ফোর্স জানো, প্লাস মাইনাসের মধ্যে বা মাইনাস মাইনাসের মধ্যে বা প্লাস প্লাসের মধ্যে, ডিউ টু ফোটন শেয়ারিং, দ্যাট ইজ দুটো চার্জ পার্টিকেলের মধ্যে যে অ্যাট্রাকশন আর রিপালশন হয়, সেটা কুলম্বিয়ান ফোর্স। আমরা কুলম্বিয়ান ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক্স এর প্রথম দিকেই পড়েছি। তো কুলম্বিয়ান ফোর্সের জন্য ইলেকট্রনস গুলো ঘুরতে থাকে নিউক্লিয়াসের চারধারে। কিন্তু এতে প্রবলেম কোথায়? তাহলে এখানে আমি একবার দেখিনি স্টেটমেন্ট গুলো। দ্য এন্টায়ার পজিটিভ চার্জ, গোটা অ্যাটমের টোটাল যতটা পজিটিভ চার্জ আছে, ইজ লোকেটেড ইন এ ভেরি স্মল রিজিয়ন। একটু আগে যেটা দেখলাম যে টোটাল অ্যাটমের একটা ছোট্ট জায়গাতে থাকে টোটাল পজিটিভ চার্জ, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস, হুইচ ইজ কল্ড নিউক্লিয়াস। সেকেন্ড দেখো, দ্য নেগেটিভ ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দি নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে in a circular path under the action of Coulombian force between electrons and nucleus. নিউক্লিয়াস আর ইলেকট্রন, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, সো দুজনের মধ্যে অ্যাট্রাকশন হবে। সো টুয়ার্ড সেন্টার একটা আমি সেন্ট্রিপিটাল ফোর্স পাবো, দ্যাট ইজ mv স্কয়ার বাই r কে প্রোভাইড করবে, ফলে ঘুরতে থাকে। এতে প্রবলেম কোথায় দাঁড়ালো? প্রবলেম হচ্ছে যে যদি তুমি ভালো স্টুডেন্ট প্রডিউস করে দাও, তোমার বিপদ সেই ডেকে আনবে। তো রাদারফোর্ডের নিজের ছাত্র বোর স্যারকেই বলে তুমি ভুল, তুমি ঘুমিয়ে যাও, তুমি আমার কথা শুনো। বলে কেন তোর কথা শুনবো বল? তখন এই হচ্ছে তার এক্সপ্লেনেশন, যে যদি ইলেকট্রন ঘরে তুমি ধরে নাও কুলম্বিয়ান ফোর্সের জন্য, তাহলে ফোর্স কাজ করছে ইলেকট্রনের উপর। বলে হ্যাঁ অবশ্যই কাজ করছে, নাহলে সে টাওয়া হয়ে আছে কেন? সূর্যের চারধারে পৃথিবী ঘুরছে কেন? কেন ঘুরছে? গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। এখন যদি
রাদারফোর্ড বলে যে নিউক্লিয়াস পজিটিভ চার্জ, ইলেকট্রোনেগেটিভ চার্জ, ডিউ টু কুলম্বিয়ান ফোর্স তারা ঘুরছে। তাহলে একটা চার্জ পার্টিকেল ঘুরছে, যে লালটা ঘুরছে এটা চার্জ পার্টিকেল। তাহলে যদি কোনো চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেটেড থাকে, ফোর্স আছে মানে তো অ্যাক্সিলারেশন আছে, তাই তো? তাহলে যদি অ্যাক্সিলারেশন থাকে ততক্ষণে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনেক ডেভেলপড হয়ে গেছে। তো তখন প্রুভও হয়ে গেছে কোয়ান্টাম থিওরি দিয়ে যে যদি কোনো চার্জ পার্টিকেলের অ্যাক্সিলারেশন থাকে, নট ভেলোসিটি বাট অ্যাক্সিলারেশন, যদি অ্যাক্সিলারেশন থাকে তাহলে কিন্তু সে এনার্জি রেডিয়েট করবে। কেমন? যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করে তাহলে কিন্তু হবে না। সে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারে, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে পারে, বাট সে রেডিয়েশন দেবে না। কিন্তু যদি অ্যাক্সিলারেটেড হয় চার্জ পার্টিকেল তাহলে কিন্তু রেডিয়েশন দেবে। তো রেডিয়েশন দেওয়া মানে এনার্জি লস হওয়া। এনার্জি লস হওয়া মানে কি নিউক্লিয়াস থেকে ক্রমশ টানবে নিজের দিকে, আয় বাছা টেনে নিজের মধ্যে ঢুকিয়ে নেবে। তাহলে গোটা ইলেকট্রনিক সিস্টেম যদি নিউক্লিয়াসে হুড়মুড় করে এসে পড়ে তাহলে গোটা অ্যাটমিক স্ট্রাকচারটা কি হলো? কোলাপসড। যদি অ্যাটমিক স্ট্রাকচার কোলাপস হয়ে যায় তাহলে এত কিছু দাঁড়িয়ে আছে কি করে? সবকিছুতে অ্যাটম দিয়ে তৈরি, অ্যাটম দেন মলিকিউলস দেন স্ট্রাকচার। তা একটা পেনের স্ট্রাকচার, আমাদের বডি স্ট্রাকচার, ফ্যানের স্ট্রাকচার, সব স্ট্রাকচার দাঁড়িয়ে আছে কি করে? যদি একটা অ্যাটম কোলাপস হয়ে যায় তাহলে তো কোনো বডি ফর্ম করার কথা নয়, বাট বডি তো আছে, আছে না? তো এইটা তাহলে তোমার চেঞ্জ হওয়া উচিত। গুরুদেব তুমি বিশ্রাম নাও। কেমন? তাহলে তার লজিক কি? এটা তো সে মিথ্যে বলতে পারে না যে এখানে পজিটিভ চার্জ আছে, ইলেকট্রোনেগেটিভ চার্জ তাকে অ্যাট্রাক্ট করছে, যার জন্য ঘুরছে। তা কিছু না কিছু ফোর্স টুয়ার্ড সেন্টার তাকে দিতেই হবে, নাহলে কখনো পসিবল নয়। কেমন? সে তুমি গ্র্যাভিটেশনাল ফোর্স বলো, না থাকলে কখনোই ঘুরতো না। তুমি যদি রাস্তায় টার্ন যখন নাও তখন যদি কোনো ফ্রিকশন না থাকলে হবে না। কাউকে না কাউকে সুতো দিয়ে যখন তুমি ঘোরাবে একটা ছোট পার্টিকেলকে, তখনও সেন্ট্রিপিটাল ফোর্স তোমাকে দিতেই হবে, যেভাবেই হোক। তো তুমি সুতোর টান দিয়ে দাও, গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে দাও, কুলম্বিয়ান ফোর্স দিয়ে দাও, যেভাবেই হোক তোমাকে mv²/r প্রোভাইড করতেই হবে, যেভাবে হোক, নাহলে কেউ ঘুরবে না। এখানে কুলম্বিয়ান ফোর্স আছে, এই নিয়ে কোনো ডাউট নেই। বাট প্রবলেম হচ্ছে যে তুমি যদি বলো ফোর্স আছে তাহলে অ্যাক্সিলারেশন আছে, যদি বলে অ্যাক্সিলারেশন আছে তাহলে ওটা যেহেতু চার্জ পার্টিকেল ওর এনার্জি রেডিয়েশন হবে, এনার্জি ইলেকট্রনের কমতে থাকবে, ইলেকট্রন এনার্জি যত কমবে নিউক্লিয়াস হয়ে ক্রমশ নিচের দিকে খাঁজবে, তখন আস্তে আস্তে অরবিট ছোট হতে 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 নিউক্লিয়াস এসে পড়বে। তো সব যদি ইলেকট্রন হুড়মুড় করে এসে নিউক্লিয়াসে পড়ে তো স্ট্রাকচারই কোলাপসড, বাট এটা হয় না। তো রাদারফোর্ড আমি না হওয়ার পর বাকি বোর কি কাজ করেছিল পরে আসছি। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট রিগার্ডিং যেগুলো আছে একটু দেখে নিই আমরা, যেগুলো আমার লাগবে। যেমন ধরো এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াসটা, ওকে, একটা আলফা পার্টিকেল এইখান থেকে ওর দিকে প্রজেক্ট করা হবে, কেমন? এইবারে এটাও পজিটিভ, যেহেতু নিউক্লিয়াস এটা পজিটিভ হবেই, এর মধ্যে প্রোটনস আছে। আর আলফা পার্টিকেল মানে কি? তাতে দুটো প্রোটন আছে আর দুটো নিউট্রন আছে, সো দুটো প্রোটন থাকে মানে সে পজিটিভ, তাহলে দুজনের মধ্যে রিপালশন হবে। কেমন? এই আস্তে আস্তে স্লো হবে, এসে একটা মুহূর্তে দাঁড়াবে, তারপর ঠেলা হয়ে সরে যাবে। তো আলফার মোশনটা হচ্ছে এইটা। আলফা পার্টিকেলটা তার সবচেয়ে কাছে কতটা আসে? এই অ্যারোটা ভুল আছে, এই অবধি আসবে। সো এটা হচ্ছে নিয়ারেস্ট ডিস্টেন্স, নিউক্লিয়াসের কত কাছে আসতে পারে যদি একে আমি ½ mv² এই এনার্জি দিয়ে প্রজেক্ট করি আলফাকে, তাহলে সব থেকে কাছে কত আসতে পারে সেটা হচ্ছে 80। এখান থেকে নিউমেরিক্যাল সেট হয়, ওকে, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, সবচেয়ে কত কাছে আসতে পারে। দেন যদি নিউক্লিয়াস না থাকতো তাহলে কোন পাথে তার যাওয়ার কথা ছিল? এই পাথে, ওকে, কিন্তু যাচ্ছে সে কোন পাথে? এইটা, দ্যাট ইজ দ্য ডেভিয়েশন হলো এইটা। তো এই জন্য আলফাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, যখন কোনো নিউক্লিয়াসের কাছে যায় তখন আলফাগুলো স্ক্যাটার হয়ে যায়। তো এই যে স্ক্যাটারিং অ্যাঙ্গেল সেটা কার উপর ডিপেন্ড করে? এইটার উপর, দ্যাট ইজ এই থিটার হাফ, তার সাইন তার টু দি পাওয়ার 4, উপরে তুললে কোসেকে থাকবে, নিচে থাকলে সাইনে থাকবে। এই পার্টটা থেকেও নিউমেরিক্যাল সেট হয়, যে পার্ট থেকে ডিরেক্ট নিউমেরিক্যাল সেট হয় এবং অ্যাঙ্গেলের সাথে কিভাবে নাম্বার অফ পার্টিকেল স্ক্যাটার যেগুলো হচ্ছে ডিপেন্ড করে সেটা এখানে করে দেওয়া আছে। আর একটা হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার। ইম্প্যাক্ট প্যারামিটার তোমাদেরকে কলিশন পড়ানোর সময় পড়ানো হয়েছিল। ইম্প্যাক্ট প্যারামিটার হচ্ছে তুমি টোটাল তার লাইন অফ অ্যাকশনকে লম্বা করে বাড়িয়ে দাও, এর উপরে পারপেন্ডিকুলার টানো 90 ডিগ্রি, এটা হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার। কেমন? তো ইম্প্যাক্ট প্যারামিটারের
এক্সপ্রেশনটা থেকেও নিউমেরিক্যাল দেয়। কিন্তু এই তিনটের মধ্যে যদি বলো তুমি যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, তাহলে আমি তোমাকে বলবো ফার্স্ট অফ অল এইটা, দেন এটা, দেন এটা শুধু মনে রাখো, নাও লাগতে পারে, নাও লাগতে পারে। সো এটা আমার কাছে কোশ্চেন মার্কস থাকলো, বাট মনে তোমাকে রাখতে হবে যেখানে কটের আকার ছিল, নট অন্য কিছু, শুধু এটা মনে রাখবে। বাকি এটা পুরোটা মনে রাখতে হবে, এইটা আর এই গোটা এক্সপ্রেশনটাই নিউমেরিক্যাল করতে, এই গোটা এক্সপ্রেশনটাই লাগবে। নিচে 1/4πε0, উপরে 2g z², এই পুরোটাই লাগবে। এইবারে বোর্স আসো, যে তাকে বললো, কাকে, রাদারফোর্ডকে, যে আপনার মডেল অনুযায়ী অ্যাটমিক স্ট্রাকচার কোলাপস হয়ে যাওয়ার কথা। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে তুমি কিছু অ্যাড করো, কোলাপস তো হচ্ছে না, তো আমরা সব দেখতেই পাচ্ছি প্রমাণ, তাহলে কিভাবে করা যায়? এবার বোর কিছু পস্টুলেট দিল যে আপনি ধরে নিন এগুলো হয়, আপনার থিওরির সাথে এগুলো অ্যাড করতে হবে, তাহলে এটা মোটামুটি একটা কমপ্লিট থিওরি থেকে দাঁড়াবে। তো যেহেতু ডিরেক্ট প্রুভ করা যায় না, দেখানো যায় না, তো তখন অব্দি ছিল এটা পস্টুলেট, যে ধরে নিন, ধরে নিলে অনেক জিনিসকে ঠিকঠাক প্রুভ করা যাবে। কিন্তু আমারটা ঠিক কিনা সে ভবিষ্যৎ বলবে। কিন্তু আপাতত এই যে কন্ট্রাডিকশন ইলেকট্রোম্যাগনেটিক থিওরির সাথে, আপনার থিওরি অনুযায়ী যে আপনি শুধুমাত্র আপনার যে এক্সপেরিমেন্ট ছিল গোল্ড লিফ এক্সপেরিমেন্ট, সোনার পাতের মধ্যে দিয়ে, যে বেশিরভাগই গলে যাচ্ছিল পেনিট্রেট করে, খুব কম আলফা ফিরে আসছিল, তার জন্য আপনি বললেন নিউক্লিয়াসটা ছোট্ট যে কনসেন্ট্রেট, এর সাথে আমি একমত। ইলেকট্রন চারপাশে করে, এটার সাথে একমত। কিন্তু এখানে যে কন্ট্রাডিকশন আছে, যে ইলেকট্রন যদি ঘুরে ফোর্স পড়বে, ফোর্স যদি পড়ে তার অ্যাক্সেলারেশন থাকবে, এনার্জি রেডিয়েট করবে, কোলাপস হয়ে যাবে। তাহলে আপনি এক কাজ করুন, ধরে নিন যে অরবিট গুলোতে ইলেকট্রন ঘুরছে, কেমন, তার কিছু রুলস দিয়ে দিন, যে কে কোথায় ঘুরবে। যে কোনো ইলেকট্রন যে কোনো জায়গায় ঘুরবে না, কে কোথায় ঘুরবে। তার আগে অরবিট সম্পর্কে ধারণা দিলেন, যে যে অরবিটে ঘুরছে সেগুলো স্টেশনারি অরবিট ধরে নিন, সব ধরে নিন। স্টেশনারি অরবিট মানে কি, যে যখন কোনো একটা ইলেকট্রন একটা অরবিটে থাকে তখন সে কোনো এনার্জি রেডিয়েট করে না। বললে এটা কেমন হলো? এক্ষুনি তুমি বলছিলে, আমি তো বলছিলাম করে না, বলেন আপনি করেন না বলেননি, আপনি বলছিলেন ঘুরছিলেন, আপনি মোটেও বলেননি যে করে না। আমি বললাম এখন যে ধরে নিন করে না। বলে আচ্ছা বেশ, ধরে নিলাম যে যখন একটা অরবিটে একটা ইলেকট্রন ঘোরে তখন এনার্জি সে রেডিয়েট করে না, ধরে নিলে সুবিধা কি? বলে তারপরে আসছি, আমার এখনো শেষ হয়নি বলা। সেকেন্ড এলো যে কোন ইলেকট্রন কোথায় ঘুরবে, সেটা ডিপেন্ড করবে তার অ্যাঙ্গুলার মোমেন্টামের উপর। যদি তার অ্যাঙ্গুলার মোমেন্টাম সাপোর্ট করে এনএইচ কে, তার এমভিআরটা যদি এনএইচ হয় বা NH/2π যদি হয়, দ্যাট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্লাঙ্কস কনস্ট্যান্টের যদি ইন্টিজার আকারে থাকে, ইন্টিগ্রাল মাল্টিপল হয়, তাহলে পার্টিকুলার সেই ইলেকট্রনের জন্য সেই অরবিট পারমিসিবল। কোন ইলেকট্রন কোন অরবিটে ঘুরবে সেটা ডিফাইন করবে এই রিলেশন। ওকে, পরবর্তীকালে দেখানো হয়েছিল যে কিভাবে এটা স্টেশনারি ওয়েভ ফর্ম হয়। আমরা জানি যখন ইলেকট্রন মুভ করে, ইলেকট্রন শুধু নয়, যে কোনো সাব অ্যাটমিক পার্টিকেল যখন মুভ করে তার সাথে ডি ব্রগলি ওয়েভ তৈরি হয় না? হ্যাঁ, তো সেখানে দেখানো হয়েছিল যে এটা ধরো নিউক্লিয়াস, এটা ধরো একটা অরবিট, এটা ধরো একটা ইলেকট্রন। যখন ইলেকট্রন ঘুরতে থাকবে ওর সাথে যে ওয়েভ তৈরি হবে সেটা পুরো এরকম কমপ্লিট হতে হবে, যেন একটা ওয়েভ লেন্থ যেটা এইটা একটা, এই ল্যামডার যেন ইন্টিগ্রাল মাল্টিপল হয়। কেমন? কারণ হাফ ওয়েভ বলা হয় না কোনো জায়গায়, তুমি এটা বলতে পারবে না এইটার মধ্যে 3.5 খানা ওয়েভ আছে, তাহলে সে ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। কিন্তু কোনো ওয়েভ ডিসকন্টিনিউ হয় না, সমস্ত ওয়েভ কন্টিনিউয়াস থাকে। এরকম হবে না, তুমি দেখবে যে একটা ধরো ঢেউ আসছে, মাঝখানে ফ্ল্যাট থেমে গেছে, তারপর আবার কিছুটা দূরে গিয়ে ঢেউ তৈরি হয়েছে, হবে না। ওর কন্টিনিউয়াস থাকবে, প্রত্যেক পার্টিকেলকে কাঁপাতে কাঁপাতে সে যাবে। ধরো তুমি সাইকেল স্ট্যান্ডে পরপর সাইকেল রাখা আছে, এরকম কখনো সম্ভব নয় তুমি একটা ধাক্কা দিলে 10টা সাইকেল পড়ে গেল, তারপর 5টা সাইকেল দাঁড়িয়ে আছে, তারপর আবার 5টা পড়ে গেল।
যদি পড়ে পরপর সবগুলো পড়তে থাকবে, যদি একটা গিয়ে থামে তারপর থেকে আর কেউ নড়বে না। তো এখানেও ঠিক তোমাকে কমপ্লিট ওয়েভ থাকতে হবে, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, 3.5 খানা পসিবল নয়। তাহলে ধরো এখানে এন সংখ্যক সাপোজ ওয়েভ তৈরি হয়েছে ইলেকট্রনটা ঘোরার জন্য, তাহলে কতগুলো ওয়েভ লেংথ আছে? এন ইন্টু ল্যামডা টোটালটা। এটা যদি রেডিয়াস আর হয় তাহলে 2 পাই আর ইকুয়ালস টু এন ল্যামডা। হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান কত বলো? এম ভি আর। কি বলছো? না, আমি তোমাকে এখানে প্রুভ করতে বলছি, তুমি সবগুলো বসাও যে এইটা সমান যে এনএইচ বাই 2 পাই হয়, সেটা তুমি কোথা থেকে আইডিয়াটা পাও? যে যখন কোনো অরবিটে ইলেকট্রন ঘোরে তখন সেখানে একটা স্টেশনারি ওয়েভ ফর্ম হয়, বাট সেখানে কোনো ওয়েভের ওয়েভ লেংথের ফ্র্যাকশন লেংথ তৈরি হবে না, তাহলে কন্টিনিউয়েশন থাকবে না। ইলেকট্রন তো কন্টিনিউ করছে, তার মানে যে ওয়েভ বা ডিস্টারবেন্স তৈরি করতেছে, কিসের ডিস্টারবেন্স? ইলেকট্রিক ফিল্ডের যে ডিস্টারবেন্স তৈরি করে তার একটা ওয়েভ ফর্ম আছে, সেটা একটা কমপ্লিট ওয়েভ থাকবে। একটাই হোক, দুটোই হোক, তিনটাই হোক, চারটাই হোক, পাঁচটাই হোক, সেখানে একটা কমপ্লিট থাকবে। তার মানে কি এন ইন্টু ল্যামডা, এন হচ্ছে 1 2 3 4 5 এই আকারে আছে। এইখান থেকে যদি স্টার্ট করো তাহলে এইখান থেকে এই হয়ে এই অবধি আসা একটা ওয়েভ, এইখান থেকে এই অবধি একটা ওয়েভ, এইখান থেকে এই অবধি আর একটা ওয়েভ। তো এরকম করে পূর্ণ সংখ্যার থাকবে। তো এটা হচ্ছে ইন্টিগ্রাল মাল্টিপল, দ্যাট ইজ 1 2 3 এটসেট্রা এটসেট্রা। এইখান থেকে তোমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম এইটা প্রুভ করতে হবে। তো ভি সমান তোমরা জানো কি? ভি সমান টোটাল 2 পাই আর বাই টাইম পিরিয়ড টি। ওকে, আর একটা পেয়েছিলে তোমরা পজিশন আর মোমেন্টামের রিলেশন, কি বলো দেখি ছিল? কিসে ছিল? মনে করো ডেল্টা এক্স সঙ্গে ডেল্টা পি সমান কি ছিল? গ্রেটার দেন ইকুয়াল টু, বলো, এইচ বাই। এখান থেকে তুমি পি এম ভি পেয়ে যাবে। আর এখানে যে লিখেছিলে না 2 পাই আর সমান এন ল্যামডা, এখান থেকে তুমি আর পাবে। কেমন? বসাবে, দেখবে তুমি এনএইচ বাই এই এনটা থেকে যাবে। কেমন? আর এখানে তুমি ডেল্টা এক্সটা ল্যামডা নেবে তার পজিশন। একটা ল্যামডা তো তোমার মিনিমাম দরকার, একটা ইলেকট্রন যদি এখানে থাকে মিনিমাম একটা ওয়েভ লেংথ তো এখানে আছেই, আরো থাকবে, সেগুলো অবস্থা তার অ্যাম্পলিটিউড কমে যাবে। এরকম আগের দিন দেখিয়েছিলাম, যেখানে আছে পজিশন সেখানে প্রবাবিলিটি সবচেয়ে বেশি, ফলে ওয়েভ লেংথের অ্যাম্পলিটিউড সব থেকে বড়, যত দূরে যাবে তার অ্যাম্পলিটিউড কম হবে, একটা সময় পাবে না আর। কেমন? তো এতে যেগুলো বলা আছে, ফার্স্ট যে ইলেকট্রন যখন ঘোরে তার জন্য কুলম্বিয়ান ফোর্স অবশ্যই রেসপন্সিবল, অ্যাট্রাকটিভ কুলম্বিয়ান ফোর্স করে। তো এ তো রাদারফোর্ডও বলে দিয়েছে, তাতে কি যায় আসে। কিন্তু এ যেটা ধরে নিয়েছিল যে সেটা স্টেশনারি অরবিট ধরে নিন, যে ওই রকম অরবিটে ঘোরার সময় কোনো এনার্জি রেডিয়েট করে না। সেকেন্ড বলে দিয়েছিল যে পারমিসেবল, কোনটাতে কে ঘুরবে ডিফাইন করবে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম। যদি এল বা এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই হয়, তাহলে পার্টিকুলার সেই ইলেকট্রনের জন্য সেই অরবিটটা অ্যালাউড। সেখানে এন এর ভ্যালু 1 2 3 4 বসিয়ে যাও, আর এখানে তুমি ভি আর আর এর ভ্যালু বসিয়ে যাও। যদি দুদিক সমান হয়, এম কে চেঞ্জ করতে পারবে না, এইচ কে চেঞ্জ করতে পারবে না, 2 পাই কে চেঞ্জ করতে পারবে না। তুমি যেটা পারবে সেটা হচ্ছে ভি আর হচ্ছে এন। এন 1 2 3 4 আকারে চেঞ্জ হতে থাকবে পরপর অরবিটে, আর একই সাথে ভি আর চেঞ্জ হতে থাকবে। তো যেখানে এটাকে সাপোর্ট করবে যে এম ভি আর সমান এনএইচ বা 2h বাই পাই, 3h বাই 2 পাই, 5h বাই 2 পাই আসছে, সে সেই অরবিটে থাকবে। এন্ড থার্ড কি বলা আছে দেখো, এনার্জি ইজ রেডিয়েটেড। এনার্জি কখন রেডিয়েট হবে? অ্যাকর্ডিং টু রাদারফোর্ড ঘুরলেই রেডিয়েট হবে। এ বলছে না, কোন একটা পার্টিকুলার অরবিটে থাকাকালীন রেডিয়েট হবে না। রেডিয়েট তখনই হবে যদি ট্রানজিশন হয়, কোন একটা অরবিট থেকে আর একটা অরবিটে এলো, নামার সময় ছাড়বে, ওঠার সময় অ্যাবজর্ব করবে। লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে যদি যাই, দরকার মানে আমার ওজন বাড়ার জন্য খাদ্য খেতে হবে, সময় বাড়তে হবে, আর যদি ওজন কমাতে হয় বমি করে তুলে দিতে হবে। তো এই প্রসঙ্গ আমার মনে আছে, দীর্ঘ 18 বছর আমার ওজন একই ছিল। সবচেয়ে মজার আরো ব্যাপার, যে থাকতেই পারে কারণ, অনেকেরই থাকতে পারে, বিশেষ করে একটা বয়সের পরে। তো ডাক্তারকে একটা মজা দেখানোর জন্য আমি একটা জিনিস দেখবেন,
মোটা পোশাক টোশাক পরে বুট টুট পরে উঠে পড়ছি, দেখুন কত কেজি। এবার দাঁড়ান, ঘড়ি টুড়ি যা আছে খুলেছি, মোটামুটি মোটা শার্ট টার্ট সব, জুতা খুলে ওজন একই। তাহলে আমার জামা জুতা ওজন গুলো গেল কোথায়? সে তার অ্যাসিস্ট্যান্ট, শুন কবেকার যন্ত্র রাখছি এখানে? বলছে কেন স্যার? বলে কি দেখাচ্ছে, এ জামা কাপড় পরেও যা, জুতা টুতা পরেও যা, না পরেও তা, সরা অন্যটা নতুনটা একটা দিয়েছিল না সেদিন এমআর, মানে স্যার একটা আছে। ও বললো স্যার এটা তো ঠিক আছে তো, তোকে যেটা বলি আনতো তুই নতুন নতুন আছে, বলে তুই নিজে উঠ, তা দেখ 65, বল তোর 65 কিলো ওজন? বলে হ্যাঁ স্যার আমার 65 কিলো, ওই 64-65 থাকে। বলে উঠুন দেখি আরেকবার আপনি, আবার জামাগুলো পরে নিন। বলে দেখেন না, বলে রিসার্চ করা দরকার, ডাক্তার বলে বডি নিয়ে রিসার্চ করা দরকার। জামা কাপড় পরার পর এর উপর কি গ্র্যাভিটি কাজ করেনি, এই জামা জুতার উপর? তো সে ডাক্তার আমাকে দীর্ঘদিন তারপরে মনে রাখছে। তো যদি ট্রানজিশন হয় কোনো এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেল নামলো বা উঠলো, তখনই একমাত্র তুমি এনার্জি রিলিজ বা অ্যাবজর্বের গল্প পাবে। আদারওয়াইজ একটা পার্টিকুলার অরবিটে ঘোরার সময় কোনো এনার্জি রেডিয়েট করবে না, তোমাকে শুধু ধরে নিতে বলা হচ্ছে। এই জন্য হচ্ছে এগুলো সব পস্টুলেটস, কেমন? বা বলতে পারো তুমি যে মডিফাইড থিওরি অফ রাদারফোর্ড মডেল, মানে গরুটাকে বিশেষ চেঞ্জ করেনি, তাতে কিছু কন্ডিশন ইম্পোজ করে দিয়েছে, যেটা রাদারফোর্ড করেননি, যার জন্য সমস্যা হচ্ছিল। বাট ডিরেক্ট এটাকে প্রমাণ করে দেখানো যায় না, কিন্তু যদি ধরি এটা ঠিক, তাহলে অনেক জিনিসকে প্রমাণ করা যায়। তো সেই জন্য আমরা এটাকে পড়ি। তাহলে এনার্জি রিলিজ কখন হবে? যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ইলেকট্রনের ট্রানজিশন হয় তবে, আদারওয়াইজ না। নেক্সট আছে লিমিটেশনস। কার পড়লাম? কার একটু আগে? বোরস থিওরি। বোরস থিওরির যে লিমিটেশন সেটা দেখো, ক্যান নট এক্সপ্লেন দ্য লাইনস অফ কমপ্লেক্স অ্যাটমস। তো হবে কোথা থেকে? বোর তো ধরেছিল হাইড্রোজেনের জন্য কাজ করেছিল, নিউক্লিয়াস, অরবিট, একটা ইলেকট্রন। তুমি যদি অন্য কোনো অ্যাটমে চলে যাও তাহলে তো হবে না, সেখানে নিউক্লিয়াস, একটা অরবিট, একটা অরবিট, এখানে দুটো, এখানে চারটা। তো থোড়া এই জিনিসের সাথে এই জিনিস ম্যাচ করে নাকি? আমি যদি শুধু এইটাকে নিয়ে কাজ করি, তারপর যদি বলি একে এক্সপ্লেন করবো, তো জীবনও হবে না। এই তো একটা ইলেকট্রনের উপর টোটাল প্রোটনের অ্যাট্রাকশন কাজ করছে, এখানে কোন একটা ইলেকট্রনের উপরে টোটাল প্রোটন কাজ করবে না। আমরা বলেছিলাম না যে স্ক্রিনিং এফেক্ট, অন্য ইলেকট্রন তাকে কিছুটা প্রোটেক্ট করে দেয়। তো এখানে সে প্রোটেকশন তো ধরাই নেই, সেই এফেক্টকে ধরাই নেই, কারণ প্রোটেক্ট করার মতো কেউ নেই, একটাই ইলেকট্রন। তো সুতরাং তুমি যদি এটা দিয়ে থিওরিকে এস্টাবলিশ করো, সে কখনোই একে এক্সপ্লেন করতে পারো না, তো কমন সেন্সের ব্যাপার, তো করতে পারেওনি। তো সেটাই লিমিটেশন, ক্যান নট এক্সপ্লেন দ্য লাইনস অফ কমপ্লেক্স অ্যাটমস। কমপ্লেক্স মিনস অনেক বেশি ইলেকট্রনস আছে আর কি, এইরকম। এটা তো একদম সিম্পল, একটা নিউক্লিয়াস, একটা ইলেকট্রন। ফেল টু এক্সপ্লেন ফাইন স্ট্রাকচার। কে কে ফাইন স্ট্রাকচার লাইনস জানো বলো? ফাইন স্ট্রাকচার শব্দ শুনেছো? কে কে জানো বলো ফাইন স্ট্রাকচার কি? হ্যাঁ, অরবিটাল অরবিটাল, তুমি এইটা জানো? এই যে লাইনস কথাটা বলা আছে, কার লাইনস, কিসের লাইন? তোমরা যে পড়ো লাইন স্পেকট্রা, ব্যান্ড স্পেকট্রা, কন্টিনিউয়াস স্পেকট্রা, হ্যাঁ কি বলছো? লাইন, সেই আমি লাইনই জানতে চাই, লাইন মানে কি? লাইন অনেক রকমের হয়, সব লাইন সব জায়গায় বলা যাবে না। বলো আপাতত এইখানকার লাইনেই তুমি আসো। তুমি ভেবেছো কখনো যে লাইন লাইন বলছে কিসের লাইন? ধরো এটা একটা সোর্স, সোর্স কার লাইট, লাইট এমিট করছে, একটা বাল্ব হতে পারে, অন্য কিছু হতে পারে। এখানে তুমি একটা কলিমিটার দিয়ে এক একটা বিম আকার লাইটটাকে পাঠাও, সরু ছিদ্র দিয়ে, কেমন একটা সরু বিম আকার লাইট বেরোচ্ছে। এইবারে তুমি এখানে কোনো লাইক প্রিজম, এরকম একটা রিফ্র্যাক্টিং মিডিয়াম রেখে দাও। এই লাইটের মধ্যে যদি ডিফারেন্ট ওয়েভলেংথ থাকে,
তাহলে এখানে কি হবে? স্প্লিটিং। কেমন? এবার তুমি টেলিস্কোপ লাগাও ওইগুলোকে দেখার জন্য। প্রথমে টেলিস্কোপ এইখানে তুমি রাখলে, চোখ দিয়ে দেখলে, দেন টেলিস্কোপ তুমি সরালে, আবার দেখলে, আবার টেলিস্কোপ সরালে, আবার দেখলে। টেলিস্কোপে তুমি যেগুলো দেখতে পাবে যে পুরো কালো, হঠাৎ এরকম একটা লাইট, এটাকে চেঞ্জ করি, এই কালার দেওয়া যাবে না। ধরো তুমি হলুদ নিয়ে বা লাল নিয়ে কাজ করছিলে, ধরো তুমি সোডিয়াম নিয়েই কাজ করছিলে, তো তোমাকে এরকম একটা অংশ দেখতে পাবে। এবার যে তুমি টেলিস্কোপ সরাচ্ছ, পুরো অন্ধকার, কারণ এই এক্সপেরিমেন্ট গুলো করাই হয় অন্ধকার রুমে। শুধু একটা সরু বিমের মতো লাইট বেরোবে, আর এখানে একটা প্রিজম থাকবে, একটা টেলিস্কোপ থাকবে, তুমি নিজেকেও দেখতে পাবে না, আর ওয়াল গুলোও করা থাকে কালো রঙের। এবার তুমি টেলিস্কোপ দিয়ে দেখতেছো, এখানে টেলিস্কোপ রাখলে তুমি দেখতে পাচ্ছ এই টেলিস্কোপ তো গোল, তুমি টেলিস্কোপের মুখে এরকম দেখতে পাবে, এই গোলের মধ্যে যখন তাকাচ্ছ দেখছি এরকম একটা হলুদ মতো লাইট, আর বাকি এই অংশটা পুরো কালো। কেমন? তুমি এটাকে সরিয়ে দাও, টেলিস্কোপ সরাও, সরিয়ে যাচ্ছে, এবার একে আর খুঁজে পাও, এই হলুদ নেই, অন্ধকার পুরো কালো, তারপর আবার একটা নতুন এলো, এরকম লাইন। এইগুলো হচ্ছে লাইন। যদি একটাই ওয়েভলেংথ থাকতো, একটাই পেতা, যত সত্যি কিছু পেতে না, শুধু অন্ধকার। কিন্তু যদি এর মধ্যে অনেকগুলো ওয়েভলেংথ থাকে, তাহলে তারা কিন্তু স্প্লিট হবে। কেমন? এবার তুমি যদি সাদা লাইট নাও, তো 6টা 7টা 8টা কালার তুমি পেয়ে যাবে, মানে রিপিটেশন হবে আর কি, বা কিছু কালার খুব ক্লোজ থাকবে, তুমি নাও বুঝতে পারো। সাদা কেমন নিয়েছো? সাদা মানে দেখতে সাদা হলেই সব সাদা সাদা নয়। যেমন আমরা সাদা বলতে যে বুঝি যে 7টা কালার মিক্স থাকে, কিন্তু অনেক সময় 7টা নয় 6টা কালার মিক্স থাকলেও সাদা এসে যায়। তো যখন আমরা নিয়ন বাল্ব নিয়ে কাজ করি, দেখবে তুমি 5টার মতো পাবে, তার বেশি পাবে না, প্রমিনেন্ট পাবে না। 5টা কালার তুমি ডিস্টিংক্ট আলাদা আলাদা করে একদম প্রমিনেন্ট পাবে তুমি, কিন্তু 7টা পাবে না, বাট সে হোয়াইট কালার। তো সেখানে তুমি যত সরবে, এরকম সবগুলো হলুদ দেখতে পাবে না, একটা দেখবে বেগুনি, একটা দেখবে নীল, একটা দেখবে সবুজ, এরকম করে দেখতে পাবে, কিন্তু লাইন। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ফাইন স্ট্রাকচার কথাটা আছে না, এই ফাইন স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি যে তুমি তো এরকম লাইন পেয়েছো দেখতে টেলিস্কোপে, ধরো সব গ্রিন দিয়ে আমি যদি করি, এরকম লাইন তুমি দেখতে পেয়েছো, কারণ টেলিস্কোপের কাজই হচ্ছে ওখানে লেন্স যেহেতু আছে, তোমাকে ওটাকে প্রমিনেন্ট করে দেখার জন্য। তুমি এটাকে একটা লাইন মনে করছিলে এতদিন, তারপর টেলিস্কোপ সরালে আবার একটা লাইন। এইবারে যখন আমাদের হাতে আরো অনেক বেশি রেজলিউশনের টেলিস্কোপ এলো, তখন দেখালে এটাকে যত আমি আরো বেশি জুম করছি, দেখছি ফেটে যাচ্ছে, এবং এর মধ্যে লাইন আছে এরকম সবুজ বসে বসে, এই গোটাটা মিলে এইটা। কি বলছি বুঝতে পারছো? যদি কোনো জাল তোমাকে দিই, আর একদম ঘন ঘন যদি হয়, আর দূর থেকে যদি তোমাকে দেখাতে বলি, তুমি বলবে গামছার মতো একটা, কিন্তু তোমার যদি খুব ক্লোজ দেখায়, তখন তুমি দেখতে পাবে সুতো আলাদা 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 করে বোনা আছে চাটায়ের মতো করে, মাঝে ফাঁকা 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 আছে। তো যখন এটাকে স্প্লিট করা হয়, তখন দেখা যায় এখানে অনেক লাইন আছে, এটা একটা লাইন নয়। তুমি আগে ভাবছো একটা মোটা লাইন, কিন্তু একটা মোটা লাইন না, এরকম করে সেপারেটেড আছে, খুব ক্লোজ সেপারেট। আগে যেমন পেয়েছিলে কি এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এবার এই একটা লাইন পেয়েছো তুমি, এটার মধ্যে এরকম বসে আছে অনেকগুলো। তো এইটা হচ্ছে ফাইন স্ট্রাকচার। তুমি কোনো একটা লাইনকে যদি আরো ভালো করে রেজলিউশন দিয়ে তুমি রিজলভ করো, আলাদা আলাদা সেপারেট করে দাও, দেখবে তার মধ্যে প্রচুর লাইন খুব ক্লোজ হয়ে বসেছিল বলে তোমার মনে হচ্ছিল একটা লাইন, কিন্তু যখন তুমি খুব ভালো টেলিস্কোপ লাগিয়েছো সেখানে দেখছো তার মধ্যে এরকম সরু 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 প্রচুর লাইন আছে। দ্যাট ইজ ফাইন স্ট্রাকচার। তো এই ফাইন স্ট্রাকচারকে এক্সপ্লেন করতে পারে না বোর। একটা লাইন ঠিক আছে, কারণ বোরের মতে যে এনার্জি লেভেল সে বের করেছিল, ই সমান -13.6 বাই এন স্কোয়ার। তো এন এর এক একটা ভ্যালুর জন্য ই এক একটা বেরোবে, তাহলে এই একটা এনার্জি ভ্যালুর জন্য একটা লাইন পেলাম, কিছু দূরে গিয়ে আর একটা লাইন পেলাম, তারপর আর একটা লাইন পেলাম, তো ছাড়া ছাড়া হওয়ার কথা ডিসক্রিট লেভেল, এত ঘন ঘন তো নয়। তাহলে এত ঘন ঘন এলো কি করে? আমি যদি বোর থিওরিতে এই ভ্যালুগুলো আমি বসাই, আমি কিরকম ভ্যালু পেতে পারি আমি দেখি। আছে এখানে না, এতে নেই, এখানে নেই, পরেরটাই দেখাবো।
পরের পিপিটিতে দেখাবো যে লাইনস গুলোকে যদি আমি মাইনাস n স্কোয়ার n এর একটা ভ্যালু আমি বসিয়ে যাই, তাহলে -13.6 দেন 3.4 এরকম করে পরপর পাবো। তাহলে এর মধ্যে তো গ্যাপ আছে, তাই না? ওইরকম তো ক্লোজ নয় যে একদম -13.6 এর পর -13.58 এরকম তো নেই, তারপরে একদম -3.4। তাহলে এইটা তো স্পেসিং আছে অনেক। তাহলে এই যে এত কাছাকাছি পেলাম আমি যে লাইনস গুলো ফাইন স্ট্রাকচার, এদের মধ্যে তো গ্যাপ খুব কম এই এনার্জি লেভেল। মানে এর মধ্যে ধরো আছে 13.6, 13.58, 13.57 এরকম করে আছে সব লাইনস গুলো। তো এইটাকে বোরের পক্ষে এক্সপ্লেন করা সম্ভব হয়নি। বোর শুধু এটাই বলতে পারছিল 13.6, তারপর 3.6, তারপর অমুক, তারপর অমুক, তারপর অমুক, কিন্তু এইটি এক্সপ্লেন করা পসিবল হয়। তার কারণ কি? তার কারণ সিঙ্গেল ইলেকট্রন নিয়ে কাজ করার ফল এটা। মাল্টি ইলেকট্রন নিয়ে করলে অনেকগুলো অরবিটের মধ্যে সুপারপজিশন হতো, তখন পার্টারবেশন হতো এনার্জি লেভেলে। পার্টারবেশন মানে ডিস্টার্ব করা কারো এনার্জি লেভেল। বুঝতে পারছো? কেউ যদি একা গান করে আর যদি একই গান অনেকে মিলে করে, দুইয়ের ফারাক কি? একজন যদি করে তার একটা নোটে গাইবে, সে ডিফারেন্ট নোটস আসবে না। কিন্তু যেহেতু একই গান করছে, স্কেল সেম রেখে, নোটস আলাদা, ছেলে আর মেয়ে তো আলাদা হবেই, ফ্রিকোয়েন্সিও আলাদা হবে, তো তখন কি হবে? সুপারপজিশনের ফলে যে প্রত্যেকটা ওয়েভকে আলাদা করে ডিস্টার্ব না করলেও যখন তার সেন্সেশন আসে, আমাদের রেজাল্ট আউটপুট আমরা কানে যেটা শুনি, সেটা সুপারপজিশনের ফলে রেজাল্টেন্ট যেটা পাচ্ছি সেটাকে শুনছি তো আমি, তো তখন আমার কাছে হ্যাজারাস মনে হয়। তো এই জন্য কখনো যদি আমরা রেকর্ডিং শুনি জনগণ মন অধি, তাতে সিঙ্গেল ভয়েস বা বড় জোর ডাবল ভয়েস থাকতে পারে, ছেলে একটা মেয়ে একটা, কিন্তু ওই 75 জনকে দাঁড় করে দিয়ে রেকর্ডিং চলছে, বলে ঠেসে ঠেসে ঢুকে যায় রুমের মধ্যে, যতজন পারিস ওর কাঁধে উঠ, তার কোলে উঠ, জায়গা আছে এখনো, বলে সবাই মিলে রবীন্দ্রসঙ্গীত গা আর আমাদের নানা জাতীয় সঙ্গীত গা, তাকে রেকর্ড করে বাজানো হচ্ছে, এরকম কখনো হয় না। কেমন? তো একই রকম যখন তুমি মাল্টি ইলেকট্রনিক সিস্টেম নিয়ে কাজ করবে, যখন কোনো গ্যাস মলিকুল ধরো আছে একটা সিস্টেম, তারা কিন্তু অনেক সময় খুব কাছাকাছি আসে, স্পেশালি সলিডের ক্ষেত্রে তো আরো বেশি। সলিডের ক্ষেত্রে ওভারল্যাপিং হবেই একদম। তো ওভারল্যাপিং এর জন্য প্রত্যেকটা এনার্জি লেভেল স্লাইটলি চেঞ্জ হতে থাকবে। কারো -13.6 ছিল, তো ওইটা চেঞ্জ হয়ে -13.58 হয়ে গেল, কারণ আরেকটা ইলেকট্রন তার সাথে ইন্টারেক্ট করছে, অন্য লোকের, আমার না, অন্য লোকের কোনো কিছু আমার সাথে ইন্টারেক্ট করছে। কেমন? তো একইভাবে প্রত্যেকেরই এনার্জি লেভেল চেঞ্জ হবে। ওই -13.6 কথা যদি সবার বলি, সবার সিঙ্গেল যদি বলি ইন্ডিভিজুয়াল একটা অ্যাটম, তার একদম ফার্স্ট অরবিটের এনার্জি কত না -13.6। এবার তুমি দ্বিতীয় জনকে ঢুকো আর একটা, এইবার দেখো -13.6 যে ছিল দুজনেরই নেই, দুজনেরই হয়ে গেছে, একজনের -13.58, একজনের -13.61, কিন্তু খুব কাছাকাছি, ডিস্টারবেন্স এত বেশি হবে না। আরেকজনকে ঢুকাও, দেখবে ডিস্টারবেন্স আবার বেশি হয়েছে। এবারে যদি এত কাছাকাছি এনার্জি লেভেলের এত অ্যাটম থাকে, তো সেইখান থেকে যখন লাইট বেরিয়ে আসবে, যখন রেডিয়েশন সে দেবে, তখন তুমি এরকম ক্লোজলি স্পেসড এনার্জি লেভেলের বদলে ব্যান্ড দেখতে পাবে, অর্থাৎ অনেকগুলো লাইনস ক্লোজলি স্পেসড। এক পলকে দেখলে তোমার মনে হবে একটাই লাইন, কিন্তু যখন তাকে আরো স্প্রেড করবে তুমি, দেখবে তার মধ্যে সরু সরু চুলের মতো সরু সরু অনেক লাইন আছে। তার মানে ক্লোজলি স্পেসড মানে এনার্জির ফারাক খুব কম, এরকম সেম অরবিট থেকে প্রচুর লাইট বেরিয়ে আসছে, তাকে বলা হয় ফাইন স্ট্রাকচার। এন্ড দেন জিম্যান এফেক্ট বা স্টার্ক এফেক্ট কেউ এক্সপ্লেন করতে পারে না। জিম্যান এফেক্ট আর স্টার্ক এফেক্ট কি কি বলেছে? যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখো কোনো অ্যাটমকে বা ইলেকট্রিক ফিল্ডে রাখো, স্টার্ক এফেক্টের ক্ষেত্রে যদি রাখো, তাহলে কিন্তু তার অরবিটের কি চেঞ্জ আসবে, অরিয়েন্টেশনের, অরবিটের দুলতে থাকবে। ধরো আমার এই হাত, মাঝে নিউক্লিয়াস আছে, তার চারধারে ইলেকট্রন ঘুরছে, এবার এই হাতটা এরম এরম হতে থাকবে তলটা, মানে ইলেকট্রন যেমন ঘুরে আর ঘুরছে, ধরো আমার হাতেই ঘুরে যাচ্ছে, তারা একটা পিঁপড়া ধরে ঘুরছে,
মাঝে কিছু একটা মধুর টুকরো রাখা আছে, কিন্তু আমার হাত থেকে আমি এরম এরম করছি, তো তখন কিন্তু আবার স্প্লিটিং আসবে এনার্জি লেভেলের। কেমন? দ্যাট ইজ যে প্লেন অফ রোটেশন সেটাই চেঞ্জ হতে থাকে, এরকম করে দুলতে থাকে, যেটাকে আমরা বলি প্রিসেশনাল মোশন। সো স্পিনিং এর সাথে এক্সট্রা মোশন আসবে যদি তাকে তুমি ম্যাগনেটিক বা ইলেকট্রিক ফিল্ডে রাখো, সেটা হচ্ছে প্রিসেশনাল মোশন। নামগুলো মনে রাখবে। তো প্রিসেশনাল মোশন আসার জন্য অ্যাকচুয়ালি ফাইন স্ট্রাকচার তৈরি হয়। নেক্সট, এইগুলো তোমাকে একদম এক লাইনও বলা যাবে না, এই পেজে যা আছে তোমার একদম, যে কোনো অরবিটের যদি রেডিয়াস তোমাকে চায়, ধরো ফার্স্ট অরবিটের কত, তুমি এখানে এন বসাও 1, যদি সেকেন্ড অরবিটের রেডিয়াস বলে 2 বসাও, যদি থার্ডের বলে এখানে 3 বসাও। ধরো এবার হিলিয়ামের বলছে থার্ড, তাহলে এখানে হিলিয়ামের থার্ড বলছে মানে 3 স্কয়ার, আর হিলিয়ামের জেড কত কত বসাও। যদি বলে সোডিয়ামের জেড কত 11, এখানে 11 বসাও। এখানে ধরো বলে দিল যে ফোর্থ অরবিট, তাহলে তুমি এখানে 4 স্কয়ার বসাও। জেড রাখাই আছে, হাইড্রোজেনের জন্য করিনি, সকলের জন্য জেড রেখে দিই, তাহলে তো 1 বসিয়ে দিতাম আমি। এখানে জেড এই জন্যই রাখা আছে, যদি অন্য কারোর বের করতে দেয় তাও তুমি এখানে করতে পারবে, যে তার যে ফিফথ বা থার্ড বা সেকেন্ড সেই রেডিয়াসের ভ্যালু কত, এখান থেকে তোমার একটা আসবে। অ্যান্ড দেন রেডিয়াসের এই রাশিমালাটা মনে রাখবে, কোনটা? এই 131/137 সি জেড বাই এন। অনেক সময় জিজ্ঞেস করে এক্সপ্রেশন দিয়ে 1/c 1/137, এটাকে কি বলা হয়? কি বলা হয়? ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। এটা মনে রাখবেন। এই ভ্যালুটা যদি কখনো বলে যে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্টের ভ্যালু কত, ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট এর ভ্যালু হচ্ছে এইটা। এবার সামনে যে পার্টটা আছে এইটা, এটা ইম্পর্টেন্ট না, কারণ তোমাকে পুরো এক্স্যাক্টলি ভেলোসিটি কত বের করতে দেবে না, কিন্তু দুজনের ভেলোসিটি কম্পেয়ার করতে দিতে পারে। জন্য ভিটা যে জেড বাই এন এর রেশিওর সাথে প্রপোর্শনাল, এটা কিন্তু মনে রাখবে। এখানে স্কোয়ারে নেই, কিউব নেই, উপরেও শুধু জেড, নিচে শুধু এন, এইটা মনে রাখবে। কারণ তোমাকে এরকম দিতে পারে যে হিলিয়ামের থার্ড অরবিটে ভেলোসিটি এত, তাহলে সোডিয়ামের ফোর্থ অরবিটের ভেলোসিটি কত, তাহলে আসবে কত? এরকম তুমি ভেলোসিটি অফ সোডিয়াম, ভেলোসিটি অফ হিলিয়াম, জেড বাই এন সাথে প্রপোর্শনাল, তাহলে জেড সোডিয়াম, তারপরে নিচে আছে এন সোডিয়াম, নিচে জেড হিলিয়াম, এন হিলিয়াম। তোমাকে বলে দিয়েছে কত, এর থার্ড অরবিট তার ভ্যালু একটা বইটা তুমি জানো, হিলিয়ামের 2। এবার এর ক্ষেত্রে বলেছে যে এইটা বলা আছে, এইটা যদি 3 সেন্টিমিটার পার সেকেন্ড হয়, তাহলে সোডিয়ামের কত বল, যদি এটা ফিফথ অরবিট বলে। যে হিলিয়ামের থার্ড অরবিটের ভেলোসিটি 3 হলে সোডিয়ামের ফিফথ অরবিটের ভেলোসিটি কত, শুধু তোমাকে এই রেশিওটা মনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট এইটা আসো, তুমি এই পার্টটা পুরোটা মনে রাখতে হবে তোমাকে। সকলেই দেখো তুমি 13.6 দিয়ে শুরু, জেড স্কয়ার এন স্কয়ার, সবাই জেড স্কয়ার এন স্কয়ার, জেড স্কয়ার এন স্কয়ার, কারণ তিনটাইকেই লিখেছি আমি এনার্জি, তো জেড স্কয়ার এন স্কয়ার তো চেঞ্জ হবেই না। এখানে আছে টোটাল এনার্জি, এটা আছে কাইনেটিক এনার্জি, এটা আছে পটেনশিয়াল এনার্জি। সো টোটাল অ্যান্ড পটেনশিয়াল নেগেটিভে, কারণ অ্যাট্রাকটিভ ফোর্সের আন্ডারে থাকে, নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, সো অ্যাট্রাকটিভ ফিল্ডের আন্ডারে হলেই তার টোটাল বা পটেনশিয়াল সবসময় নেগেটিভে আসে। আর কাইনেটিক আসবে সবসময় পজিটিভ, তার এমও পজিটিভ, ভি স্কোয়ার আছে সেখানে তো পজিটিভ আসবে। তো রিলেশন দেখো তুমি, এই দুজনের রিলেশন যদি দেয় তোমার কাইনেটিক এনার্জির সাথে পটেনশিয়াল এনার্জি রিলেশন, দেখো এর ডাবল এটা কিন্তু নেগেটিভে, তাই না? তো আমি লিখতে পারি পটেনশিয়াল এনার্জি অফ নেগেটিভ অফ টু কাইনেটিক এনার্জি, দেখা যাবে। তো তোমাকে যদি রিলেশন এইগুলো দেয় যে তার নেগেটিভ অফ 2 এর সঙ্গে সমান, কাইনেটিক এনার্জি হাফের সঙ্গে সমান, পজিটিভ অফ 2 কাইনেটিক এনার্জির সঙ্গে সমান, তো তুমি যদি এই রিলেশনটা মনে রাখো তোমার কোনো প্রবলেম হবে না। আর একটা এই পেজের সব থেকে ইম্পর্টেন্ট, বারবার ইউজ হবে এইটি, 1 2, আর যদি ন্যানোমিটারে করো তাহলে এইটা সব থেকে বেশি ইউজ হবে, দেন এটা ইউজ হবে।
একদম ডিরেক্ট ইউজ হবে, এই যে একদম মনে রাখতে হবে তোমাকে, কোনো কষা টসা যাবে না। আমি দেখাবো কোথায় ইউজ আছে, তোমরা এটা একটু তুলে রাখো, আমাকে তখন লাগবে, নাহলে আমাকে আবার পিপিটি খুলতে হবে। তোমরা এই লাইনটা তুলে রাখো খালি, এটা